আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি নতুন লাইভ ক্লাসে। সো এইচএসসি 26 এবং 27-এর শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের এই ক্লাসের জন্য ওয়েট করেছিলে, তোমাদের অপেক্ষার প্রহর শেষ। আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি ইকোনমিক্সের ফার্স্ট এবং সেকেন্ড পেপার, দুই পেপারের জন্যই আমরা ক্লাস নিব। ফ্রি ক্লাস, সবার জন্য ফ্রি থাকবে এমসিকিউ ক্লাস। আর এই এমসিকিউ ক্লাসগুলো করে তোমাদের প্রথম পত্রে 30 মার্কস এবং সেকেন্ড পেপার 30, অর্থাৎ 60 মার্কস কিন্তু ফুল কভার হয়ে যাবে এই ক্লাসগুলো করার মাধ্যমে। সো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা জানিয়ে দিবে এই ক্লাস সম্পর্কে। জানিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করতে হবে এবং এই ক্লাসটা একটু শেয়ার করতে হবে নিজের ওয়ালে, তাহলে তোমার বন্ধুরাও যুক্ত হতে পারবে আমাদের এই ক্লাসে। আমরা সবাই একটু জয়েন করে ফেলে, তোমাদের বন্ধু বান্ধব তাদের শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে আজকের এই ক্লাসে। হ্যাঁ, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলা এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও যুক্ত হতে পারে। আমাকে একটু কালো লাগতেছে না? আচ্ছা, যাই হোক, সো আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব। হ্যাঁ, আমরা আজকে প্রথম ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা সেকেন্ড পেপার শুরু করতে যাচ্ছি। মানে মূলত আমরা প্রথমে সেকেন্ড পেপারটা আমরা আলোচনা করব। সেকেন্ড পেপারে আমাদের আজকে শুক্রবার, আজকে আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড পেপারের অধ্যায় 1, 2, 3। এই তিনটা চ্যাপ্টারে আমরা আজকে কি করবো, আমরা আজকে এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে? এবং আশা করছি এই এমসিকিউ সলভ করার মাধ্যমে তোমাদের প্রিপারেশন, এই যে প্রথম পত্রের 30, সেকেন্ড পেপারের 30 মার্কস কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, সো সবাই একটু চলে আসো এবং কে কোন জায়গায় যুক্ত হচ্ছে অবশ্যই জানাবো কমেন্ট বক্সে। হ্যাঁ, কে কোন জায়গায় যুক্ত হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাও সবাই। মারিয়া আক্তার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রোজা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, বাকিরা একটু জয়েন করে ফেলো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও যুক্ত হতে পারে আমাদের এই ক্লাসে। সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, শেয়ার করে দাও সবাই। ওকে, হাবিবা আক্তার আমাদের সাথে রয়েছে। ওকে, মেনশন করেছে, থ্যাংক ইউ হাবিবা আক্তার, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আব্দুল কুদ্দুস আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মারিয়া সালাম দিয়েছে। আব্দুল মান্নান আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আলিকা তাসমিন আছে আমাদের সাথে, আলিকা তাসমিন সালাম দিয়েছে। কেমন আছে? ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায়। আশা করি তোমরা অনেক ভালো আছো। সো বাকিরা সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও। আলিকা বলছে কক্সবাজার থেকে। ওকে, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু অবশ্যই জানিয়ে দিবা আমাকে। কে কোন জায়গায় যুক্ত হচ্ছে অবশ্যই একটু জানিয়ে দিবা, আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। জানাতুল নিহা আছে, সালাম দিয়েছে, ভাই আমি সিলেট থেকে। ওকে, আব্দুল মানান আছে, অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর তোমাদের সাথে আসলে লাইভে। তারপর প্রীতি আছে, প্রীতি কোনা আমাদের সাথে রয়েছে, তানজিনা প্রীতি কোনা। ওকে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। একজন মানুষ তিনটা নাম নিয়ে বসে আছো। আচ্ছা, যাই হোক, লিজা আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। হাবিবা আছে, মেসেজ করেছে, থ্যাংক ইউ। সাইদ সরকার আছে, সালাম দিয়েছে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তারপর প্রীতি কোনা, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের সাথে আরো আছে, ওকে আমাদের সাথে আরো আছে স্পর্শবিন্দু আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলিকা তাসমির বলছে, আচ্ছা মেনশন করেছে অনেকজনকে, থ্যাংক ইউ। সাইফুল, এমডি সাইফুল আছে আমাদের সাথে কক্সবাজার থেকে। হাবিবা আক্তার আমাদের সাথে রয়েছে সিলেট থেকে। ওকে, নিহা আছে, আরএফ আচ্ছা মেনশন করেছে। তারপর আমাদের সাথে ফাহমিদা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আব্দুল কুদ্দুস রংপুর থেকে। ওকে, আব্দুল মানান আছে, আমি পঞ্চগড় থেকে। সবাই আসিয়েন শীত উপভোগ করতে। আল্লাহ হাফেজ। ওকে, ফাইন। আমরা এরপরে সবাই একটু শেয়ার করে দিতে ক্লাসটা, সবাই একটু শেয়ার করে দিব, কেমন? স্পর্শবিন্দু আছে, ভাইয়া আমি জামালপুর থেকে। ওকে, স্পর্শবিন্দু, তোমার নাম কি? তোমার আইডি দিয়ে তো নাম বোঝা যাচ্ছে না। লিজা আছে, ভাইয়া আমার নাম নেন না কেন? এই যে লিজা, তোমার নাম নিয়ে নিলাম। তারপর এমডি মির্জা আছে, মির্জা, আচ্ছা ওকে। তারপর সাইদ সরকার আছে। ওকে, আমরা সবাই একটু শেয়ার মেনশন করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিব আজকের ক্লাসটা, এখনই শুরু করে দিব। সো 1 মিনিট একটু সময় নিচ্ছি আমরা ক্লাসটা শেয়ার করার জন্য। হ্যাঁ, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা। 1 মিনিট, লাস্ট 1 মিনিট আমরা শুরু করে দিব, এখনই ক্লাস শুরু করে দিব। সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও, কেমন? সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও। ওকে, সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন যুক্ত হতে পারে আজকের এই ক্লাসে, কেমন? আমি প্রথম থেকে শুরু করতে যাচ্ছি ক্লাস। সো আমরা প্রথম এমসিকিউর দিকে আগাবো, কেমন? চলো আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা সবাই একটু শেয়ার করে, একটু শেয়ার ডান লিখে কমেন্ট বক্সে, একটু দেখতে চাই সবাই একটু শেয়ার করছো কিনা। এই সবাই একটু শেয়ার করে, একটু শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে।
ঠিক আছে, আমরা শেয়ার এখনো দেখতে পাচ্ছি না, মাত্র একজন মাত্র শেয়ার করেছে। দ্রুত একটু, যেটা আমি করছি মনে হয় শেয়ার, আর কেউ করে নেই, শুধু আমি একজন ব্যক্তি শেয়ার করেছে, আর কেউ করে নেই। দেখছো ব্যাপারটা? আচ্ছা, টার্গেট অ্যাপ্লাই আমাদের সাথে বলছে ফ্রিতে অর্থনীতি। আচ্ছা তাই নাকি? তাই বুঝি। আচ্ছা, একটু ওয়েট কর বাবা। হুম, হয়েছে, সবাই চলে আসছে। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি ক্লাস, আজকের ক্লাসটা। সো সবাই দেখো, আমরা হচ্ছে বলছে কোন যুগে বাংলায় প্রথম মুদ্রার প্রচলন হয়। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম এমসিকিউ, প্রথম অধ্যায় থেকে। এটা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে তোমাদের অপশন চলে এসেছে, তোমরা উত্তর করবা। কার উত্তর সঠিক হয় আমরা একটু দেখবো, দ্রুত। হ্যাঁ, সবাই একটু উত্তর করবা, সবাই একটু উত্তর করো। ওকে, মিম আছে আমাদের সাথে, মেনশন করেছে, অনেক ধন্যবাদ। লিজা বলছে ডান, থ্যাংক ইউ। সবাই শেয়ার করে, শেয়ার ডান লিখো। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিও, ক্লাসটি সবাই শেয়ার করে দিও, কেমন? তোমাদের ফ্রেন্ডের সাথে যাতে যুক্ত হতে পারে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, ওকে। আব্দুল মানান আছে, স্যার ক্লাস কতক্ষণ হবে? এই যে এখনো শুরু করলাম মাত্র, এখন যদি বলো কতক্ষণ হবে তাহলে হইলো, কথাটা হইলো। রনি আছে, হ্যালো ভাইয়া, হ্যালো। তারপর আর কে আছে, আর কে আছে? সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, সবাই সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও। আচ্ছা, উত্তর করো, উত্তর করো। উত্তর করেছে অনেকে দুই বলছে, মুসলিম যুগ বলেছে, অনেকে বলছে। আমরা দেখি কারা কারা আজকে গোল খাচ্ছে। অনেকে গোল খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ফাহমিদা বলছে শেয়ারের মতো কেউ নাই, শেয়ার করার মতো কেউ নাই, এটা কোনো কথা হইল? গরিব। আচ্ছা, তো দেখো, আমরা হচ্ছে অনেকে বলছে প্রাচীন যুগ, অনেকে বলছে মুসলিম যুগ। আচ্ছা, বিভিন্ন আনসার আমরা পাচ্ছি। এটার উত্তর অনেকে ক বলছে, অনেকে খ বলছে, এই দুইটা অপশনের মধ্যে আছে প্রাচীন এবং মুসলিম যুগ। আনসার হচ্ছে মুদ্রার প্রচলন শুরু হয় মূলত মুসলিম যুগে। হ্যাঁ, তাহলে আনসার করবো আমরা কত? আনসার হচ্ছে এটার দুইয়ের উত্তর হবে, মানে একের উত্তর হবে দুই, মুসলিম যুগ হবে। হ্যাঁ, ওকে ফাইন। এরপরটা চলে আসে আমরা 2 নাম্বার এমসিকিউ। আমরা সবাই একটু উত্তর করার চেষ্টা করবা। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে উত্তর করার চেষ্টা করবা। বলছে কোন যুগে বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়? কৃষির অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায় কোন যুগে? দ্রুত আনসার করা দেখি। কৃষির প্রাধান্য লক্ষ্য করা যায় কোন যুগে? ইমরান আসতে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, তারপর হচ্ছে হাবিবা আক্তার আছে, ক বলেছে একের। আমরা 2 নাম্বার। আচ্ছা, উত্তর করার নিয়মটা একটু বলে দিই। উত্তর করার নিয়ম হচ্ছে তোমরা প্রশ্ন নাম্বার অবশ্যই লিখবা, অর্থাৎ 2 দিয়ে তারপর তোমরা মনে করো 2 এর উত্তর 1, ঠিক আছে, 2 এর উত্তর ক, বা 2 এর উত্তর হচ্ছে খ, এভাবে তোমরা লিখবা, কেমন? মানে প্রশ্ন নাম্বারটা অবশ্যই লিখে দিবা, কারণ কমেন্ট আগে পরে হয়ে যায় তো বুঝতে পারি না আর কি। তো অবশ্যই তোমরা প্রশ্ন নাম্বারটা লিখবা, লিখে তারপর উত্তর করবা, কেমন? নাফিসা বলছে 1 হবে উত্তর। ইমরান বলছে আমাদেরকে 2 এর 1 হবে, মুসলিম যুগ বলছে। তারপর হচ্ছে আমরা হাবিবা আক্তার বলছে 2 এর 1 হবে। লিজা বলছে 2 এর, সরি, হাবিবা বলছে 2 এর 2 হবে। তারপর হচ্ছে লিজা বলছে 2 এর 2 হবে। ফাহমিদা বলছে 2 এর 2 হবে। রশিদ বলছে আমাদেরকে 2 এর 2, তানজিনা, তানজিনা রশিদ। ওকে, তারপর হচ্ছে ইমা আমাদেরকে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তুমিও ভালো আছো। সো আমরা তাহলে উত্তর আমরা নিয়ে ফেলি। উত্তর হচ্ছে, মনে রাখবা আমাদের যে একটু আগে বলছিলাম মুদ্রার প্রচলন, সেটা হয়েছিল মুসলিম যুগে। কিন্তু যদি বলা হয় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে প্রাচীন যুগ থেকে। প্রাচীন যুগ থেকে হচ্ছে আমরা কৃষি অর্থনীতির দিকে প্রাধান্য। মানুষ যখন গুহায় বাস করতো শুরুর দিকে, তখন কি করতো? মানুষ প্রথম দিকে পশু শিকার করতো, আর পশু শিকার করতে করতে যখন পশু কম পড়ে গেছে, তারা পাচ্ছিল না পশু, তখন তারা কি করা শুরু করছে? তারা চাষবাস করা শুরু করছে। তাহলে উত্তর হবে কৃষির প্রাধান্য লক্ষ্য করা যায় প্রাচীন যুগে। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা যারা 26-এর শিক্ষার্থী আছো, এখন আমাদের এফআরবি ব্যাচে ভর্তি হও না, ফাইনাল রিভিশন ব্যাচে। সো তোমরা ভর্তি হতে পারবা 2000 টাকায়। সো দ্রুত ভর্তি হয়ে যাও। ও, এটা তো ডিসকাউন্ট না থাকার কথা ছিল, তাই না? 20 তারিখ, 10 তারিখের মধ্যে। আচ্ছা, যাই হোক, তোমরা এখনো ভর্তি হতে পারবা 2000 টাকা দিয়ে।
5,000 টাকার কোর্সটা সব বিষয় কমপ্লিট হয়ে যাবে, বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, তারপর তোমার গ্রুপ সাবজেক্ট ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, তারপর হচ্ছে পৌরনীতি, তারপর ভূগোল, মনোবিজ্ঞান, লজিক সব ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ব্যবসা শিক্ষা সব বিষয় মাত্র 2,000 টাকা তোমরা কোর্সে ভর্তি পারবে। এফআরবি আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 26-এর এই ব্যাচটাতে, হ্যাঁ 2,000 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলতে বাংলাদেশে মাঝামাঝি এলাকা দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের মাঝামাঝি এলাকা দিয়ে, জায়গা দিয়ে কোন রেখাটা অতিক্রম করেছে? এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না? সবাই একটু উত্তর করো দেখি। বাংলাদেশের মাঝামাঝি এলাকা দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? দ্রুত উত্তর করতে হবে। বাংলাদেশের মাঝামাঝি জায়গা দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? সবাই একটু উত্তর করো তো। 3-এর উত্তর করতে হবে, হ্যাঁ প্রশ্ন নাম্বার লিখতে হবে। প্রশ্ন নাম্বার অবশ্যই লিখবা, যে 3 লিখে তারপর এটার উত্তর মনে করো 3-এর উত্তর ক বা 3-এর উত্তর খ, এভাবে লিখবা, ঠিক আছে? অবশ্যই তোমরা কি করবা, 3 নাম্বারটা সেটা লিখবা। সব বিষয় 2,000 টাকা যদি হয়, এত টাকা কই হইল বলো তো বাবা? আমরা প্রায় 6 মাস পড়াবো। এই 6 মাসে 1 মাসে কয় টাকা পড়ছে সব বিষয় মিলে? যদি 2,000 টাকা হয় তাহলে 1 মাসে 300 টাকা, 350 টাকা পড়ছে সব সাবজেক্ট মিলে, তাহলে এটা কি বেশি হয়ে গেল? ওটা হচ্ছে 3-এর উত্তর আমরা বলছি, ওকে 3-এর উত্তর আমরা সবাই দেখি একযোগে আনসার দিচ্ছে, বলছে কর্কট ক্রান্তি। হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের বাংলাদেশের মাঝ বরাবর। যদি আমি বলি বাংলাদেশে একটা মানচিত্র আছে না, বাংলাদেশে এই যে মানচিত্র কিভাবে ছিল, এরকম ছিল না, ভুল লিখছি মনে হয়, দাঁড়াও, এটা হচ্ছে মনে করো বাংলাদেশের মানচিত্র। এই বরাবর দিয়ে একটা চলে গেছে একটা রেখা, যে রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, বুঝছো? এরা তোমরা মানচিত্র দেখলে বুঝবা, বিশ্ব মানচিত্রের মধ্যে পাবা। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আনসার হবে কর্কট ক্রান্তি রেখা। এটা হচ্ছে বাংলাদেশের ঠিক মাঝ বরাবর দিয়ে বের হয়ে গিয়েছে, ঠিক আছে? ফাহাদ বলছে 2-এর বি হবে। হ্যাঁ আমরা চলে আসি 4 নাম্বারটা চলে আসি, 3 নাম্বারটা উত্তর করে ফেলেছি, আমরা 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বার কি বলছে দেখো। 4 নাম্বার বলছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এটি সবাই একটু মুখস্থ করো, সবাই একটু উত্তর করো দেখি। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক সমুদ্র সীমা কত? দ্রুত উত্তর করবা। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 4 নাম্বার, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 4 নাম্বার উত্তর করো। ইমরান বলছে 4-এর উত্তর 3 হবে, অর্থাৎ 250 নটিক্যাল মাইল বলছে। তারপর হচ্ছে বনি বলছে 4-এর উত্তর 4 হবে, অর্থাৎ 300 নটিক্যাল মাইল। আচ্ছা তোমরা কি আন্দাজি বলতেছো? একটু ভালো করে চিন্তা ভাবনা করে বলো। কথা বলছে আমাদেরকে যে 4-এর 2 হবে, ওকে 200 নটিক্যাল মাইল বলছে। মাহমুদা বলছে 4-এর 200, ওকে। তারপর হচ্ছে লতা আমাদেরকে বলেছে 4-এর সি হবে। তারপর হচ্ছে লিজা বলছে 4-এর 3 হবে। তারপর হচ্ছে রুহুল রয় আমাদেরকে বলছে 4-এর 2 হবে। সাইফুল বলছে আমাকে 4-এর 3 হবে। নিহা বলছে 4-এর 2 হবে। তারপর হচ্ছে তানজিনা আমাদেরকে বলছে 4-এর 3 হবে। রিয়াদ আমাদেরকে বলছে এমডি রিয়াদ 4-এর 4 হবে, ওকে। উত্তর হচ্ছে 4-এর 2, 200 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের কি, আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, ঠিক আছে? এরপর চলে আসে আমরা পরবর্তী, বলছে বিদেশি বণিকদের মধ্যে সর্বপ্রথম এই দেশে মানে বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডে এসেছে কারা সর্বপ্রথম? বিদেশি যারা বণিক আছে তাদের মধ্যে কারা সর্বপ্রথম এসেছে? সবগুলো উত্তর খাওয়া হচ্ছে, হ্যাঁ এটা একটা ভালো আর কি। হ্যাঁ তো এটা তো অনেক সময় দেখা যায় না যে আমরা ছবি এমসিকিউর মধ্যে ফুলা কিনা, ওই ফুলা ক্লার হবে না আর কি, ঠিক আছে? সবগুলো উত্তর খাও। তাহলে আমরা বলি এটা উত্তর করো সবাই, যে বিদেশি বণিকদের মধ্যে সর্বপ্রথম এদেশে ভূখণ্ডে আসেন কারা? পর্তুগিজ, ওলন্দাজ, ব্রিটিশরা, ফরাসিরা, কারা হবে সর্বপ্রথম? কারা আসে? শুধু ইকোনমিক্সের কোর্স নয়, হ্যাঁ আছে রনি ইকোনমিক্সের কোর্স আছে। 26-এর আমাদের তাগড়া প্লাস আছে, আর 27-এ হচ্ছে ইকোনমিক্স 0 to হিরো ব্যাচ আমাদের আছে। সো তুমি চাইলে সেগুলো ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আশফিকা আছে 5-এর 1 হবে বলছে, রনি বলছে 5-এর 1 হবে, ফারহানা বলছে 5-এর 1 হবে, সাইমা বলছে 5-এর 1 হবে। মাশাআল্লাহ সবাই পারতেছে। সবাই এখানে অনেক ট্যালেন্ট স্টুডেন্ট, আমার এখানে যারা আছে সবাই অনেক ট্যালেন্ট, অনেক ব্রিলিয়ান্ট, তাই না? সবাই উত্তর পারতেছে। উত্তর হচ্ছে পর্তুগিজরা হচ্ছে সর্বপ্রথম আমাদের এই ভূখণ্ডে, হ্যাঁ বাংলায় যে বাংলা ভূখণ্ড, এই ভূখণ্ডে আসে।
ঠিক আছে। সো এরপরে চলে আসি আমরা, বলছে 6 নাম্বারটা, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। কারণ এর মানে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে বলছে, যে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ কেন। 1, আয়তনের কারণে। 2 নাম্বার, ভৌগোলিক অবস্থানের কারণে। 3 নাম্বার, জনসংখ্যার কারণে। 4 হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারণে। তাহলে কোন কারণে আমরা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতিতে, মানে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ কেন, কোন কারণে? দ্রুত একটু আনসার করো সবাই, কেন গুরুত্বপূর্ণ আমরা। ওকে, আমরা একটু দ্রুত আগাবো। হ্যাঁ, আমরা একটু দ্রুত আগাবো, সবাই একটু দ্রুত আনসার করবা। 6 নাম্বার, শুধু অর্থনীতি কোর্স 999 টাকা, শুধু অর্থনীতি কোর্স 999 টাকা, মানে 1000 টাকা আর কি। ওকে, 6 নাম্বার উত্তর হচ্ছে, অনেকে বলছে 6 নাম্বার 2, 6 2 হবে, অনেকে 6 1 বলছে, অনেকে 2 বলছে। ওকে, সাইদ বলছে 6 2 হবে, প্রিন্স বলছে, প্রিন্স রনি বলছে 6 2 হবে। আচ্ছা, সাইদ বলছে, আচ্ছা তারপর হচ্ছে অথই আমাদেরকে বলছে 6 2 হবে, ইমা বলছে 6 বি হবে। ওকে ফাইন, সবাই পারতেছে, সবাই পারতেছে। উত্তর হচ্ছে ভৌগোলিক অবস্থান, আমাদের যে অবস্থান ভৌগোলিক বিশ্বের মানচিত্রে, তো আমাদের অবস্থানের কারণে আমরা আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ এখানে তোমরা জানো যে বাংলাদেশের যে পোর্টগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু বাইরের দেশ থেকে পণ্যগুলো এসে এখানে কি করে, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে পোর্টে জাহাজগুলো আসে, দেন এখান থেকে আবার অন্য জাহাজ অন্য পোর্টে যায় আর কি, বুঝছো? তো মাঝপথে হিসেবে আমাদেরকে ব্যবহার করে। তো সেজন্য হচ্ছে আমাদের এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের অর্থনীতি কি, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আসো, বলছে টাইডাল বনভূমি রয়েছে কোথায়? টাইডাল বনভূমি, একটু উত্তর করা দেখি সবাই, টাইডাল বনভূমি কোথায় রয়েছে? এখানে অপশন দেখতে পাচ্ছি আমরা, বহুপদী প্রশ্ন। টাইডাল বনভূমি কোথায় আছে? অর্থাৎ পটুয়াখালী, সরি খুলনা, পটুয়াখালী, সিলেট আছে। তাহলে কোথায় টাইডাল বনভূমি আছে? টাইডাল বনভূমি 1 ও 2, তারপর হচ্ছে 1 ও 3, 2 3, 1 2 3, কোনটা হবে? টাইডাল মানে বুঝছো, বললে হাই টাইড, লো টাইড, এরকম বলে শুনছো তোমরা কখনো? হাই টাইড চলতেছে, লো টাইড চলতেছে, মানে হচ্ছে হাই টাইড মানে হচ্ছে যেটাকে আমরা বলি কি তোমার হচ্ছে কি বলবো, যে জোয়ার। হ্যাঁ, আর লো টাইম মানে হচ্ছে কি ভাটা বলি আমরা এটাকে। তাহলে এরকম এরকম কোথায় টাইডাল বনভূমি আছে, যেখানে জোয়ার আসলে বনভূমি পানির নিচে চলে যায়, জল চলে গেলে কি পানি, বনভূমি পানির উপরে চলে আসে, এরকম। তাহলে উত্তর হচ্ছে খুলনা, পটুয়াখালী, সিলেট। কোনটা হবে? কোনটা হবে উত্তর কোনটা হবে? অনেকে বলছে 1 হবে, 7 1, অনেকে বলছে 7 3, এরকম আমি দেখতে পাচ্ছি। 7 3 বলছে, রনি বলছে 7 3, গোল খাইছে রনি একটা ভালো দেখে। ঠিক আছে, রনি গোল খেয়েছে, ছি। উত্তর হচ্ছে 1 ও 2, মজা করতেছি আমরা। উত্তর হচ্ছে 1 ও 2, ভুল করবা কোনো সমস্যা নেই, শিখতে আসছো তাই না, তো ভুল করবে, এটা স্বাভাবিক। তো একবার ভুল করলে আর জীবনে কি হবে না, ভুল হবে না। তো খুলনা এবং পটুয়াখালীতে কিন্তু তোমরা জানো যে আমাদের সুন্দরবন, সো এটার কারণে হচ্ছে তোমার কি দেখা যায়, যে তোমার টাইডাল বনভূমি আছে, কিন্তু সিলেটে নাই, সিলেটে এমনি বনভূমি আছে, কিন্তু টাইডাল বনভূমি নেই। তারপরে চলে আসি আমরা পরবর্তী। আচ্ছা, এই যে যারা বলছিলে স্যার ইকোনমিক্সের কোর্স শুধু, যারা 27-এর এখানে আছো, 27 ব্যাচ, মানে যারা ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের এই ইকোনমিক্স 0 to Hero ব্যাচ, যেটা ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, বুঝছো? এখনো শুরু হয় নাই, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। কোর্স ফি 1200 টাকা, তবে প্রথম 100 জনের জন্য আমাদের 999 টাকা। তোমাদের কিন্তু ফুল সিলেবাস, হ্যাঁ, আর তোমাদের জন্য যে ফুল কোর্সটা 1200 টাকা, তবে প্রথম 100 জন 999 টাকা ভর্তি হতে পারবে, এরপর কিন্তু তোমাকে 1200 টাকা দিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, সো যারা ভর্তি হতে যাচ্ছ 27-এর আছো, দ্রুত ভর্তি হয়ে যাবে। আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। বলছে বাংলাদেশে প্রাপ্ত খনিজ সম্পদ হলো, বাংলাদেশে কোন খনিজ সম্পদগুলো আমরা পাই সেটা বলছে। বাংলাদেশে প্রাপ্ত খনিজ সম্পদগুলো কি কি? 1 নম্বর বলছে প্রাকৃতিক গ্যাস, 2 নম্বর কয়লা, এরপর হচ্ছে তামা। কোনটা আমাদের বাংলাদেশের প্রাপ্ত খনিজ সম্পদ কোনটা? প্রাকৃতিক গ্যাস, কয়লা, তামা। তাহলে 1 বলছে শুধু প্রাকৃতিক গ্যাস, 1 ও 2 মানে প্রাকৃতিক গ্যাস আর কয়লা, তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে 1 2 3, কোনটা হবে? উত্তর করো সবাই, একটু উত্তর করো তো। লিজা বলছে আমার তো সব হয়েছে, কি মজা। আচ্ছা, নিহা বলছে আমরা সিলেট, তাই জানি এমন বনভূমি নেই। আচ্ছা, তাই নাকি নিহা? তারপর হচ্ছে রনি বলছে T20 ব্যাচ 2025 নাই স্যার, 2025-এ T20 বুঝি নাই, 2026-এর T20 ব্যাচ আসবে। টার্গেট অ্যাপ্লাই ব্যাচ চলতেছে তো এখন, সেটা শেষ হলে, এটা অনেক দেরি আছে এখনো, এগুলো পরীক্ষার 1 মাস আগে শুরু হয় T20 ব্যাচ। আচ্ছা, স্পর্শ বিন্দু বলছে আমাদেরকে 8 এ 2 হবে।
হ্যাঁ 8-এর আমরা সবাই দিতে পারছি, সবাই বলছে 8-এর 2 হবে, অনেকে 8-এর 1ও বলতেছে। আমার কথা হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস আছে, হ্যাঁ রাইট, বাংলাদেশে কি আছে? প্রাকৃতিক গ্যাস আছে। তারপর আছে কয়লা, তামা। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসও আছে, কয়লাও আছে, তামা নাই, তামা নাই বাংলাদেশে। অনেকে কিন্তু কি বলছো? শুধু 1 বলছো, অনেকে শুধু আবার কি বলছো? 4 বলছো। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে মানে 4 মানে হচ্ছে 1 2 3 বলছো অনেকে। উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস আর কয়লা আছে বাংলাদেশে, প্রাকৃতিক গ্যাস আর কয়লা আছে। তাহলে উত্তর হবে 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা উত্তর হবে। এরপর চলে আসি, বলছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কেমন? অর্থনীতির বৈশিষ্ট্য হলো, তাহলে এখানে বলছে 1 নাম্বার অনুন্নত কৃষি, স্বল্প মাথাপিছু আয়, উচ্চ মূলধন এবং বিনিয়োগ। তাহলে বাংলাদেশের অর্থনীতিটা কেমন, অর্থনীতির বৈশিষ্ট্য কেমন? একটু উত্তর করতে দেখি সবাই। 1 ও 2, 1 3, 2 3, তারপর হচ্ছে 1 2 3, কোনটা হবে? বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা? বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা? দ্রুত বলতে হবে, হ্যাঁ। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা? বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটি? দ্রুত বলো দেখি সবাই। আচ্ছা শোনো, এই চ্যাপ্টারগুলো, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এগুলো কিন্তু আমি বোঝার মতো তেমন বিষয় নাই, সেজন্য আমি বলতেছি না কিছু, কিন্তু ম্যাথমেটিক্যাল হলে তো বোঝা দিতাম কেমন হয়েছে কি হয়েছে, বুঝছো? তো সেগুলো আসলে তখন তো একটা একটা করে করবো। ফার্স্ট পাওয়ারের ক্লাসও কিন্তু আমি করাবো তোমাদেরকে। এটা মাত্র শুরু হলো আজকের ক্লাস। তোমাদের প্রায় আমি 8টা ক্লাস মনে হয় রেখেছি, ফার্স্ট ক্লাসে আমরা 2টা মিলে, তো সবগুলো ক্লাস করবা, ঠিক আছে? হ্যাঁ উত্তর হচ্ছে 9-এর অনেকে বলছে 1 হবে। উত্তর হচ্ছে অনুন্নত কৃষি, হ্যাঁ ঠিক আছে। স্বল্প মাথাপিছু আয়, এই দুইটা রাইট। উচ্চ মূলধন, বাংলাদেশে কিন্তু উচ্চ মূলধন নাই, বিনিয়োগও নাই বাংলাদেশে, বুঝছো? তাহলে উত্তর হবে কি? উত্তর হচ্ছে 1 ও 2, এটাই আমাদের উত্তর হবে, হ্যাঁ উত্তর হবে 1 ও 2। এরপর চলে আসে আমরা পরবর্তীতে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপক আমাদের বলছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ থেকে স্বাধীনতা লাভ করে, এর মাধ্যমে দীর্ঘ শোষণের ইতিহাসের অবসান হয়। বাংলাদেশে ধীরে ধীরে অন্ন, বস্ত্র, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এরও ধারাবাহিকতায় ইতিমধ্যে সরকার 2021 সালের মধ্যে এই সংক্রান্ত কিছু লক্ষ্যমাত্রা স্থির করেছে। বস্তু উদ্দীপক উল্লেখিত শাসন শোষণের সময়কাল কোনটি? মানে একটা দক্ষিণ এশিয়ার দেশ থেকে আমরা শোষণ থেকে আমরা রক্ষা পেয়েছি, সেটা কোন দেশ? একটু সবাইকে বলতে হবে, উত্তর করো সবাই। মানে সেটা কোন দেশ বললে তুমি বুঝতে পারো মোটামুটি। সেটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে পাকিস্তান, হ্যাঁ, যেটাকে আমরা বলতাম আগে পশ্চিম পাকিস্তান, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। আমাদের উপর শোষণ করতো, নির্যাতন করতো, ঠিক আছে? তো সেটা কত সাল থেকে কত সাল দেখি সেটা বলো এবার, উত্তর করো সবাই। এই যে আমাদের কয় নাম্বার এটা প্রশ্ন? 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার প্রশ্ন, উত্তর করো সবাই। 10-এর উত্তর অঙ্কে বলছে 4 হবে, মানে 47 থেকে 71 বলছে। আচ্ছা আর কেউ কি অন্য কিছু বলবা? এটা তো সবাই পারবা তাই না? তাহলে অবশ্যই কি হবে যে ভারত আর পাকিস্তান হচ্ছে আলাদা হয় 47-এ, এবং 47 আমরা পাকিস্তানের পক্ষে পড়ে যাই, পাকিস্তানের দলে পড়ে যাই। তো আমাদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে পাকিস্তানকে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, তারা ছিল পশ্চিম পাকিস্তান, এখন যে পাকিস্তান সেটা। তো আমাদের তারা হচ্ছে 47 থেকে 71 পর্যন্ত তারা হচ্ছে এখানে কি করে, যে আমাদেরকে শোষণ করে, বুঝছো? পশ্চিম পাকিস্তান আর কি। তাহলে আনসার গেল। এরপর সে 11 নম্বর বলছে কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? আমরা জানি এগুলো সবগুলো কৃষির উপখাত, শস্য শাকসবজি, প্রাণী সম্পদ, বন সম্পদ, মৎস্য সম্পদ। তো এটার মধ্যে কোনটা সবচেয়ে বড় উপখাত? উত্তর করো সবাই। কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? দ্রুত উত্তর করো দেখি। কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? 11 নম্বর উত্তর করবে সবাই একযোগে, একটু উত্তর করো সবাই। তুহিন আছে 11 বলছে, ওকে। তারপর হচ্ছে আল ইসলাম মুজাহিদ আল ইসলাম বলছে 3 হবে। প্রশ্ন নাম্বারটা বলিও, কয় নাম্বার প্রশ্ন সেটা উত্তর সহ বলিও, হ্যাঁ মানে 11 দিয়ে ক খ লিখবা, তাহলে সুবিধা হবে বলতে। তাহলে 11 উত্তর আমরা দেখতে পাচ্ছি সবাই উত্তর দিচ্ছে ক। লিজা বলছে গ, মানে বনজ সম্পদ। লিজা একটু আগে বলছিল হে আমার সব হয়েছে, উত্তর আমার সব হয়েছে, ঠিক আছে? সে কিন্তু আলটিমেটলি কি খেয়েছে বলতো? গোল খেয়েছে লিজা, বড় দেখে একটা গোল খেয়েছে, বুঝছো? তাহলে উত্তর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপখাত হচ্ছে শস্য শাকসবজি হবে, হ্যাঁ উত্তর হচ্ছে শস্য শাকসবজি বাংলাদেশের সবচেয়ে বড় উপখাত, ঠিক আছে? ওকে, তাহলে গেল 11 নাম্বার। আমরা চলে এসে 12 নাম্বার। বলছে বাংলাদেশের অধিকাংশ কৃষক নিচের কোন ধরনের, মানে বাংলাদেশের অধিকাংশ কৃষক কেমন
তারা কি প্রান্তিক কৃষক, তারা কি বৃহৎ কৃষক, নাকি অতি বৃহৎ, নাকি মাঝারি, বা বলতে পারো বাংলাদেশের, হ্যাঁ ওইটাই আর কি, বাংলাদেশের কৃষকগুলো কেমন, কৃষকরা কেমন, প্রান্তিক, বৃহৎ, অতি বৃহৎ, মাঝারি, কোনটা হবে উত্তর? একটু উত্তর করো তো সবাই। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন, উত্তর করতে হবে। সবাই একটু উত্তর করো। আরেকজন বলছে 10-এর 1 2 3 গ গ গ ক খ গ গ, ঠিক আছে, সে এখানে ক খ শিখতে আসছে, বুঝছো? আচ্ছা, তুমি পাস, হ্যাঁ ঠিক আছে, ও তুমি পাস, বাকিরা সবাই ফেল। ওকে, উত্তর হচ্ছে বাংলাদেশের অধিকাংশ কৃষক নিচের কোন ধরনের? উত্তর হবে, উত্তর হচ্ছে প্রান্তিক কৃষক। বাংলাদেশের কৃষকরা কি, এই অনেকে বলছে 4 নম্বর মাঝারি, না, বাংলাদেশের বেশিরভাগ কৃষকে হচ্ছে প্রান্তিক, একদম ছোট ছোট আয়তনের মানে কৃষি কাজ করে, বুঝছো? প্রান্তিক কৃষক যাদের মানে কৃষি খামারের আয়তন অনেক ছোট, বুঝা গেছে? 0.05 থেকে 0.49 এরকম একর, এটাকে আমরা বলি প্রান্তিক খামার। ওকে, 0.05 থেকে 0.49। তো এইটা হচ্ছে বাংলাদেশের কি, হ্যাঁ এই যে, তাহলে উত্তর হবে কোনটা? প্রান্তিক হবে। এই যারা যারা বলছে, এই আবার ভুল করতেছে, দেখো আবার ভুল করতেছে, গোল খাচ্ছে, হুরুস্তুল গোল খাচ্ছে সবাই, ঠিক আছে, পেট ভরে না এত গোল খাওয়ার পরও। তাহলে উত্তর হবে প্রান্তিক খামার। ওকে, এবার আসো 13 নম্বরটা দেখো। 13 নম্বর বুঝছে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান ক্রমশ কমছে। দেখো আমি একটু বলি কোন খাতের অবদান কেমন, আমি একটু তোমাদেরকে আইডিয়া দিই। হ্যাঁ, আমাদের যে জিডিপি, সেই জিডিপিতে কৃষিখাতের অবদান হচ্ছে এখন বর্তমানে 12.something, তুমি বলতে পারো 12%-এর কাছাকাছি। হ্যাঁ, 12 বা এরকম। আর শিল্পখাতের অবদান হচ্ছে 37%-এর কাছাকাছি। তো এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, তবে কাছাকাছি। হ্যাঁ, যেতে এরকম। সেবা ক্ষেত্রে অবদান হচ্ছে তোমার বাংলাদেশে সেবা ক্ষেত্রে অবদান হচ্ছে 51%। নির্মাণ এটা নাই। বাংলাদেশের একটা জিডিপিতে 3টা খাতের অবদান থাকে, কৃষি, শিল্প, সেবা। হ্যাঁ, এই 3টা, এটা আমাদের খাতের মধ্যে পড়বে না, অর্থনৈতিক খাতের মধ্যে পড়বে না নির্মাণটা। হ্যাঁ, এটা শিল্পের একটা প্রকার, নির্মাণ শিল্প। তো এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ জিডিপিতে। তো এখন আমি যদি বলি কোন খাতের অবদানটা ক্রমশ কমতেছে, কোন খাতের অবদান কমতেছে, উত্তর কি বলো তো একটু? 13 নম্বরটা সবাই বলো তো। উত্তর অনেকে বলছে 1 হবে, 13 1 হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে কৃষি খাতের অবদান কমতেছে। উত্তর কি হবে? কৃষি ক্ষেত্রে আমাদের অবদান দিন দিন কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, অতই ঠিক আছে। তারপর হচ্ছে নীরব, ঠিক আছে তোমার উত্তর। মারিয়া ঠিক আছে, হাবিবা ঠিক আছে। রনি বলছে গোল খাইতে খাইতে ব্রাজিলের মতো 7 আপ খেয়ে যাবে স্যার ওরা। হ্যাঁ, 7 আপ খেয়ে যাবে। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে কৃষি। উত্তর কি হবে? কৃষি হচ্ছে সবচেয়ে যেখানে অবদান দিন দিন কমে যাচ্ছে, কারণ মানুষ কৃষি কাজ না করে এখন কি করতেছে, মানুষ শিল্প কাজের দিকে আগাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস শেখাই সাথে, বাংলাদেশে এগুলো তো জিডিপিতে অবদান কেমন সেটা বলছি, 12% জিডিপিতে অবদান, আর শিল্প হচ্ছে 37%, সেবার দারণ হচ্ছে 51% হচ্ছে জিডিপিতে অবদান। আবার আমি যদি বলি কি পরিমাণ মানুষ কর্মক্ষম আছে, হ্যাঁ, শ্রমশক্তি কি পরিমাণ বাংলাদেশে, শ্রমশক্তি কি পরিমাণ নিযুক্ত আছে এই খাতগুলোতে। কৃষি ক্ষেত্রে নিযুক্ত আছে 40.60%, কৃষি ক্ষেত্রে নিযুক্ত আছে। আর শিল্প ক্ষেত্রে নিযুক্ত আছে কয় পার্সেন্ট জানো? শিল্প ক্ষেত্রে নিযুক্ত আছে বাংলাদেশে হচ্ছে 20% মানুষ হচ্ছে কি ক্ষেত্রে, তোমার শিল্প ক্ষেত্রে, সরি 20.4, 20 ছিল। আর সেবা ক্ষেত্রে হচ্ছে 39%। হ্যাঁ ঠিক আছে, 20.4 হচ্ছে কি ক্ষেত্রে, জিডিপিতে শ্রমশক্তি, সরি আমাদের শিল্পতে শ্রমশক্তি হচ্ছে 20.4% শিল্প ক্ষেত্রে নিযুক্ত আছে, আর কৃষি ক্ষেত্র হচ্ছে 40.60, আর সেবা ক্ষেত্রে হচ্ছে 39% আমাদের কি আছে, যে তোমার শ্রমশক্তি কি আছে, নিযুক্ত আছে। শ্রমশক্তি কি আছে বলতো, নিযুক্ত আছে। আচ্ছা, যেগুলো আমি ভুলে গেছি মানে হচ্ছে এটা 20% হবে, অথবা এখানে 39.40 এরকম কিছু একটা হইতে পারে, তবে এটা হওয়ার সম্ভাবনা বেশি 40. আচ্ছা যাই হোক, দশমিকের পরে নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই, অপশন অনেক দূরে দূরে থাকবে, তো আমি বুঝবা দশমিকের পরে মানে অপশনগুলো এরকম থাকবে। যদি পরীক্ষা আসে যে কৃষিতে কি পরিমাণ মানুষ নিযুক্ত আছে, সেখানে অপশন দিবে এরকম যে 20%,
তারপর হচ্ছে দিছে মনে করো 25%, তারপর দিছে মনে করো 40.something এরকম দিছে, আরটা দিছে মনে করো যে 35% বা 50%, হ্যাঁ এরকম থাকবে। তো অপশনগুলো অনেক দূরে দূরে থাকায় তুমি যদি কাছাকাছি মনে রাখতে পারো তাহলেই হবে। তাহলে শোনো, এই 6টা ইনফরমেশন থেকে জিডিপিতে অবদান কত কোন খাতের এবং আমাদের শ্রমশক্তির কোন খাতে কত % নিযুক্ত আছে, এই জিনিসটা পড়লেই তুমি কিন্তু একটা এমসিকিউ হুবহু কমন পাবা, হুবহু কমন পাবা, ঠিক আছে? তোমাদের পরীক্ষা হুবহু কমন পাবা। তাহলে উত্তর আমরা বলবো যে এটা হচ্ছে কৃষি হবে, যেটা অবদান দিন দিন কমতেছে। 14 নম্বরে চলে আসি। 14 নম্বর বলছে নিচের কোনটি বাংলাদেশের কৃষির সঙ্গে সঙ্গতিপূর্ণ? বাংলাদেশের কৃষির সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে উৎপাদন পদ্ধতি মূলধন নিবিড়, টাকা দিয়ে আমরা দেশে বেশিরভাগ মানুষ উৎপাদন করে। 2 নম্বর মধ্যস্থভোগী অনুপস্থিত বাংলাদেশে। 3 নম্বর সম্প্রসারিত বাজার। 4 নম্বর হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে কোনটা হবে বাংলাদেশের কৃষির সাথে সঙ্গতিপূর্ণ? কোনটা হবে? দেখো, বাংলাদেশে কিন্তু উৎপাদন পদ্ধতি মূলধন নিবিড় নয়, কারণ বাংলাদেশের মানুষের টাকা নাই, তো গরিবস। 2 নম্বর হচ্ছে মধ্যবর্তী কি আছে যে মধ্যস্থ ভোগী অনুপস্থিত, বাংলাদেশে উপস্থিত। আরে টাকা তো সব ওরে খাচ্ছে। কৃষকরা মনে করো যে 1 কেজি আলু বিক্রি করে 20 টাকা দিয়ে, বুঝছো? আর সেই 20 টাকা দামের যে আলু, সেই আলু কিন্তু বাজারে বিক্রি হয় 60 টাকা। হ্যাঁ, কি মাঝখানে লাভ কে খায়? ওই যে মধ্যস্থভোগী যারা আছে, পাইকারি বিক্রেতা, তারা লাভ খেয়ে ফেলে, বুঝছো? তো কৃষকরা কিন্তু লাভবান হয় না। সম্প্রসারিত বাজার না, বাংলাদেশের বাজার হচ্ছে সম্প্রসারিত নয়। তাহলে উত্তর হবে কোনটা? প্রকৃতির উপর কি হবে? প্রকৃতির উপর নির্ভরশীল হবে। তাহলে উত্তর হচ্ছে 14 উত্তর হবে 4। সবাই কি পারছো? এগুলো তো সহজ প্রশ্ন, একদম সহজ, তাই না? একদম সহজ প্রশ্ন। এরপর আসো আমরা যাই। আচ্ছা, যারা 26-এর আছো, ইকোনমিক্স নিয়ে প্রবলেম, শুধু ইকোনমিক্স নিয়ে, তারা ভর্তি হতে পারবে টার্গেট প্লাস ব্যাচ। আর যাদের সব বিষয় প্রবলেম, তারা ভর্তি হতে পারবে এফআরবি ব্যাচে, বুঝছো? তো ইকোনমিক্সের ব্যাচটা হচ্ছে 999 টাকা। ফার্স্ট মাসে আমরা 2টা কমপ্লিট পেয়ে যাবা। এবং শুধু ইকোনমিক্স যাদের প্রবলেম আছে, যাদের মানে সব বিষয় সমস্যা, তারা ভর্তি হবে এফআরবি ব্যাচে। 2000 টাকা দিয়ে সব বিষয় পেয়ে যাবা। আচ্ছা দেখো, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা, প্রতি বছর আসে। একদম প্রতিটা মানে 8টা বোর্ডের মধ্যে এই বছর, এই যে 25 সালে 5টা বোর্ডে মনে হয় এই প্রশ্ন কমন আসছে। 5টা বোর্ডে সেম কোশ্চেন, যে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় কাকে? তাহলে চিংড়ি, ইলিশ, পাট, তামাক, কোনটা হবে? উত্তর করো তো দেখি, কোনটা হবে? যে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় কাকে? চিংড়ি, ইলিশ, পাট, তামাক, কোনটা হবে? সবাই উত্তর করো দেখি, কোনটা হবে? ওকে, তানজিনা বলছে আমাদেরকে 15-1 হবে। সবাই দেখি এটা পারে না, একদম সহজ। অনেকে আবার ইলিশ আনসার করে ফেলে। হ্যাঁ, ইলিশ পাওয়া যাবে না, ইলিশ কিন্তু সাদা সোনা নয়। আনসার হচ্ছে চিংড়ি। চিংড়ি হচ্ছে আমাদের দেশের কি সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় এটাকে। ওকে, তাহলে উত্তর হবে চিংড়ি। 16 নম্বর বলছে কৃষি জমি ছাড়া কোনটি উৎপাদন করা যায়? এটা অপশন ছাড়া পারার কথা, তোমরা যদি একটু বুঝো আর কি, ঠিক আছে? একদম যদি নাদান বাচ্চা হও তাহলে তো বুঝবা না, ঠিক আছে? যদি একটু কি হও, যে মোটামুটি কি বলবো, একটু বড় বাচ্চা হও, তাহলে তোমরা বুঝবা এটা, যে কৃষি জমি ছাড়া কোনটি উৎপাদন করা যায়। উত্তর হচ্ছে তুলা, মাশরুম, গম, চা। কোনটা হবে? কোনটা উৎপাদন করা যায়? কৃষি জমি ছাড়া কোনটা উৎপাদন করা যায়? কৃষি জমি ছাড়া কোনটা উৎপাদন করা যায়? ইমা বলছে সোনালী আঁশ তো পাট। হ্যাঁ, সোনালী আঁশ বলবো যে পাটকে। আমরা তো বলছি হোয়াইট গোল্ড, সাদা সোনা বলছি, সোনালী আঁশ বলি নাই তো। সোনালী আঁশ হচ্ছে পাট বলবো। আচ্ছা, উত্তর হচ্ছে হ্যাঁ, এটা তো আনসার সবাই পারার কথা। 16 উত্তর হচ্ছে মাশরুম। মাশরুমে হচ্ছে কোনো কি লাগে না বলো তো? আর এই দেখো, একজন উত্তর করছে 16 বলে 1 উত্তর। রনি, তোমার এমন মাইক দিব রনি, 16 উত্তর কি তুলা কি তোমার ছাড়া মাটি ছাড়া হয়? হ্যাঁ, তুলা গাছ কোথায় হয়? তুলা গাছ তো মাটিতেই উঠবে। মাশরুম হচ্ছে মাটি ছাড়া হয়। মাশরুম হচ্ছে মূলত খড়কুটা এরকম দিয়ে কি করা যায়, যে একদম ঝুলন্ত অবস্থায় তুমি প্যাকেট করে ঝুলাই কি করে সাথে একটা জায়গায় রাখলে, সেখানে বীজ দিলে সেখান থেকে মাশরুম বের হয়, বুঝছো? তাহলে মাশরুম হচ্ছে উত্তর। মাশরুম কি হবে? উত্তর হবে। তাহলে গেল 2 নাম্বারটা। এরপর 17 নাম্বার কি বলছে দেখাতো? বলছে বাণিজ্যিক খামার পরিচালিত হয় বৃহদায়তন ভিত্তিক, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, পারিবারিক ভরণ পোষণের জন্য। কোনটা হবে? বাণিজ্যিক খামার বুঝছে, জীবন নির্বাহী খামার কিন্তু নয়, তাই না? তাহলে উত্তর করো তো, সবাই পারবে আশা করি। 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 3, কোনটা হবে? বাণিজ্যিক খামার পরিচালিত হয় কিভাবে?
বাণিজ্যিক খামার পরিচালিত হয় কিভাবে? দ্রুত বলো। বাণিজ্যিক খামার পরিচালিত হয় কিভাবে? দ্রুত বলতে হবে। বাণিজ্যিক খামার পরিচালিত হয় কিভাবে? মাশরুম হচ্ছে খড়কোটা দিয়ে প্যাকেটের মধ্যে ঢুকায়, পলিথিনের প্যাকেটের ভিতর, সেখানে হয়, খড়কোটার মধ্যে হয়ে যায়। মাশরুম, ইমা বলছে মাশরুম রাখতে যাই দিয়ে দিয়েছি, তাই নাকি? আমাদের বোর্ডে কিছু এমসিকিউ সলভ করিয়েন, বুঝিনি তোমার কথা ভাই। আমাদের বোর্ডের বাইরেরও কিছু এমসিকিউ, হ্যাঁ বোর্ডের বাইরে এমসিকিউ কি করবা? বোর্ডেগুলো তো ঘুরে ফিরে প্রতি বছরে আসে, বুঝছো? বোর্ডের বাইরেগুলো কি করবা তুমি সলভগুলো করে? তাহলে উত্তর হচ্ছে আমাদের 1 ও 2 হবে। বৃহদায়তন ভিত্তিক উৎপাদন হয় আর মুনাফা অর্জনের উদ্দেশ্য হয় পরিবার ভরণ পোষণ, সেটা হচ্ছে জীবন নির্বাহী খামার হয়, বুঝছো? বাণিজ্যিক খামার এই দুইটা হয়। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 ঠিক আছে সবার উত্তর? ওকে ফাইন, আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চনে। 18 নম্বর কোয়েশ্চেন বলছে শস্য বহুমুখীকরণের মাধ্যমে কি করা যায়? শস্য বহুমুখীকরণের মাধ্যমে 1 খাদ্য ঘাটতি পূরণ সম্ভব, 2 নাম্বার কর্মসংস্থান হ্রাস পায়, 3 নাম্বার একাধিক শস্য উৎপাদন সম্ভব। দেখো মানে একদম এমনি পোলাপারে এমনি না পড়ে গেলেও পারবে কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর, যে শস্য বহুমুখীকরণ করলে, শস্য বহুমুখীকরণ মানে কি? আমরা যদি কি করি যে একটা জমিতে একই ফসল সবসময় উৎপাদন না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করি, সেটা শস্য বহুমুখীকরণ। আর এটা হলে কি হবে? খাদ্য ঘাটতি পূরণ সম্ভব হবে, হ্যাঁ বেশি উৎপাদন হবে, তাই কর্মসংস্থান হ্রাস পাবে। এই কর্মসংস্থান কি হ্রাস পায়? যদি বেশি উৎপাদন করি তো ভালো, কর্মসংস্থান হ্রাস কেন পাবে? তাহলে এটা হবে উত্তর। তাহলে একাধিক শস্য উৎপাদন সম্ভব, তাহলে আনসার হচ্ছে 1 ও কত হবে? উত্তর করো, উত্তর করো, 18 উত্তর করো। উত্তর হবে 1 ও কি 18 2 হবে, হ্যাঁ 1 ও 3 হবে। এটা এই 1 ও 2 দিছে না, না এটা উত্তর ভুল দিছে। এই আমি মানি না, মানবো না, আমাদের দাবি মানতে হবে। উত্তর ভুল দিছে, হ্যাঁ এটা আমরা মানি না, ঠিক আছে? উত্তর হবে কি? উত্তর হচ্ছে 1 ও 3 হবে, ঠিক আছে? কর্মসংস্থান হ্রাস পায় না, বুঝছো? কর্মসংস্থান হ্রাস পায় না, 1 ও 3 হবে উত্তর। মানবো না আমরা, এটা অন্যায় হয়েছে আমাদের উপর। আচ্ছা এরপর আসো, একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপক থেকে আমাদের, ও সরি, উদ্দীপক থেকে আনসার কি বলছে দেখো। তোমরা কি দেখছো? চোখ বন্ধ করে থাকা, দেখলো যারা দেখছো দেখো। বলছে 3 বন্ধু রনি জনি সনি, সনি আচ্ছা রনি জনি তো শিখছিল, সনি তো মেয়ের নাম হয়ে গেল, তাদের জমি ও অন্যান্য উপকরণ একত্রিত করে 10 একর আয়তনের একটি খামার প্রতিষ্ঠা করে। 10 একর মানে অনেক বড়, বুঝছো? তারা যুগপদ ভাবে চাষাবাদ ও পশুপালন করে, মানে একসাথে তারা চাষাবাদও করতেছে, ফসল উৎপাদন করতেছে, পশুও পালন করতেছে, বুঝছো? পশুপালন এবং হচ্ছে চাষাবাদ করতেছে, মানে ফসল উৎপাদন করতেছে। তাহলে বলছে উদ্দীপক উল্লেখিত খামারটি কোন ধরনের? উত্তর হচ্ছে মিশ্র খামার, বহুমুখী খামার, বাণিজ্যিক খামার, বিষায়িত খামার। আমি একটু বলি, বিষায়িত খামার মানে হচ্ছে যেখানে একটা দ্রব্য উৎপাদন হয়। এখানে বলছে তারা 2 ধরনের ফসল উৎপাদন করতেছে, পশু পালন করতেছে, তাহলে এটা হবে না। বিষায়িত টোটালি হবে না। বিষায়িত মানে হচ্ছে একটা ফসল, যেমন ধরো ফসলের মধ্যে আবার একটা, যেমন শুধু ধান বা শুধু মাছ, মাছের মধ্যে আবার কি শুধু তেলাপিয়া মাছ, শুধু রুই মাছ, এটা হচ্ছে বিষায়িত খামার, শুধু একটা এক ধরনের ফসল। আর বাণিজ্যিক খামার মানে কি? যেখানে মূলত বিক্রির উদ্দেশ্যে যে খামারটা করে সেটা। তো এটা বাণিজ্যিক খামার উত্তর হইতে পারে, তবে আমাদের দেখতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা। এখানে বলছে বহুমুখী মানে একই সাথে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। তবে আমি বলছি বহুমুখী মানে হচ্ছে একই সেক্টরের আন্ডারে থাকবে। একই সেক্টরের আন্ডার মানে কি? মানে হচ্ছে মনে করো আমি মনে করো এই পুকুর আমি মাছ উৎপাদন করব, মাছ চাষ করব, হ্যাঁ এটা একটা পুকুর। সো এখানে আমরা মনে করো তেলাপিয়া মাছ চাষ করলাম, তেলাপিয়া মাছ, শুধু যদি তেলাপিয়া মাছ করি তাহলে সেটা হবে বিষায়িত খামার। আর তেলাপিয়া মাছের সাথে মনে করো রুই মাছ চাষ করছি, কি মাছ লেস তো বড় হয়ে গেছে মাছ হচ্ছে, আচ্ছা যাই হোক রুই মাছ। তো রুই মাছ যদি চাষ করি তেলাপিয়া মাছের সাথে, তাহলে সেটা হবে বহুমুখী, তবে একটা সেক্টরে। একটা সেক্টর মানে হচ্ছে মৎস্য সেক্টর না এটা। ওই কৃষি উপখাত 4টা আছে, শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। ওই মৎস্যের একটা সেক্টরে থাকবে, তখন সেটাকে আমরা বলবো বহুমুখী খামার। কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে মনে করো এদিকে মৎস্য করতেছি, আবার এদিকে মনে করো যে আমি এখানে কি গাছ লাগালাম, এখানে আমি পেঁপে গাছ হয় না, পেঁপে গাছ লাগালাম, মনে করো পেঁপে গাছ লাগাইছি। তো এখানে পেঁপে ধরছে। তো এদিকে শস্য, শাকসবজি, এখানে মৎস্য। আবার এই পাশে মনে করো যে আমি একটা গোয়াল ঘর দিছি, যেখানে আমি মনে করো যে গরু চাষ করবো, সরি গরু পালন করব। তো তাহলে কি হয়ে যাবে? এই যে একটা মৎস্য, খাদ্যশস্য বা আমরা কি বলতে পারি যে
কি বলবো এটাকে, যে শস্য শাকসবজি, এদিকে হচ্ছে প্রাণীজ। এমন যদি হয় মানে 2-3টা সেক্টরে যখন যাবে, ওই 3টা খাতের মধ্যে শস্য শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, এরকম যদি কয়েকটা মিনিমাম 2টা বা এর উপরে যায়, তখন সেটাকে আমরা বলবো মিশ্র খামার। কি খামার? মিশ্র খামার বলবো। হ্যাঁ, এটা উত্তর বাণিজ্যিক খামার হইতে পারে, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মিশ্র খামার হবে, কারণ বলছে যুগপৎ ভাবে চাষাবাদ ও পশুপালন করে। তার মানে তারা ফসল উৎপাদন করতেছে, শস্য শাকসবজি, অন্যদিকে পশু, তার মানে হচ্ছে প্রাণীজের মধ্যে গেছে। তাহলে উত্তর হবে মিশ্র। পারছি সবাই? এই সবাই কি পারছি? হয়েছে? ওকে ফাইন, চলে আসে আমরা এর পরবর্তী। তাহলে এটা হচ্ছে মিশ্র হবে, মিশ্র। তারপরে চলে আসো, বলছে উক্ত খামার হচ্ছে, এই যে খামারটা ছিল মানে মিশ্র খামারটা, সেটা কি? বলছে একটি বৃহদায়তন খামার। 2 নম্বর, একটি ব্যক্তি মালিকানাধীন খামার। নো, ব্যক্তি মালিকানা না, তো এখানে একজন তো না, এখানে কয়েকজন বলছে, তারা জনি মনি সনি। তো তা বলছে একটি যুক্ত খামার, যৌথ খামার। তাহলে আনসার হইতে পারে এটা একটা বৃহদায়তন, হ্যাঁ এটা একটা বড় খামার হইতে পারে, কারণ যেহেতু 3 জন মিলে করতেছে, ছোট তো করবে না, তারা কি আর ছোট বাচ্চা যে ছোট করবে? তারপর হচ্ছে একটি ব্যক্তিগত মালিকানাধীন খামার, তাহলে এটা হবে না। একটি যৌথ খামার, হ্যাঁ হইতে পারে, যৌথ খামার হইতে পারে। তাহলে উত্তর হবে 1 ও 3। উত্তর কি হবে? 1 ও 3 হবে। হ্যাঁ, তাহলে বিশ্ব উত্তর হবে 1 ও 3। পারছি সবাই? পারতেছি? ওকে। তারপর হ্যাঁ, গরু চাষ করবো। সাইফ বিশ্বাস, সাইফকে একটা গরু গরু আমরা কিনে দিব, সেটা সে চাষ করবে, বুঝছো? তারপর এরপর গরু থেকে ফসল বের হবে, এই ফসল আমাদেরকে দিবে, বুঝছো? আচ্ছা, এরপর আসো। এরপর বলছে কোন সালে সর্বপ্রথম বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়? সর্বপ্রথম বাইরের দেশে বিদেশে আমরা তৈরি পোশাক রপ্তানি করছি কখন, সেটা বলছে। হ্যাঁ, উত্তর হচ্ছে 1972, 1974, 1976, 1979। ঠিক আছে, কোনটা হবে দ্রুত বলবা। কত সালে, কোন সালে সর্বপ্রথম বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়? 1972, 78, সরি 72, 74, 76, তারপর হচ্ছে 79। কোনটা হবে? কত সালে বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়? উত্তর হচ্ছে 1900 কত সালে? 1900 হচ্ছে 76 সালে। 1976 সালে আমরা প্রথম বাইরের দেশে কি রপ্তানি করি জানো? তৈরি পোশাক রপ্তানি করি। এখানে 2টা সাল মনে রাখবা। 1974 সালে বাংলাদেশে প্রথম শিল্পনীতি হয়, এবং 1974 নাকি 73 বলে গেছে, যাই হোক 1900 কি, আমি আজকে সব বলে যাচ্ছি কেন, আমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে আজকে। 1976 সালে বাংলাদেশের প্রথম তৈরি পোশাক বাইরের দেশে রপ্তানি হয়। আর 1974 ছিল, 76 ছিল মনে হয়, 73 হবে এটা, 73। 1973 সালে বাংলাদেশ প্রথম কি করে, যে শিল্পনীতি, প্রথম শিল্পনীতি 1973 সালে। আর প্রথম বাইরের দেশে পণ্য রপ্তানি করে তৈরি পোশাক 1976। এই 2টা সাল খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য, থার্ড চ্যাপ্টারের জন্য, বুঝছো? ওকে, তারপর আসো, এরপর আসি। তাহলে এটা হবে 76। এরপরে দেখো, ও আচ্ছা, যারা 27-এর আছো, কেউ কি আছো 27-এর এখানে? একটু হাত তুলো তো দেখি, সবাই 27-এ যারা আছো একটু হাত তুলো। 27-এর সব বিষয়ের জন্য তোমরা আমাদের অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে পারো। অ্যাডভান্স ব্যাচে সব বিষয়ের প্রথম পত্র পড়ানো হচ্ছে, কোর্স ফি মাত্র 2000 টাকা। ব্যবসা শিক্ষা মানবিকের সব বিষয়, বাংলা, ইংরেজি, আইসিটি সহ। এটা কিন্তু হিউজ, ঠিক আছে? একদম কম টাকায় তুমি সবকিছু পড়ে ফেলতে পারতেছো। তো এটার কোর্স হচ্ছে 2000 টাকা। সো যারা ভর্তি হয় না, ভর্তি হয়ে যাও 27-এর। আর শুধু ইকোনমিক্স হলে ইকোনমিক্স 0 ডিগ্রি শুরু হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, সেটাতে ভর্তি হতে পারবা। আচ্ছা, বলছে এখানে 22 নম্বর, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহৎ বাজার কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বেশিবার পরীক্ষা এসেছে এটা, যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বৃহৎ বাজার কোনটি? বাংলাদেশের তৈরি পোশাকের বৃহৎ বাজার কোনটা? 1 নম্বর বলছে ইউরোপীয় ইউনিয়ন, যেটাকে আমরা ইইউ বলে থাকি, ইউরোপিয়ান বা ইইউ বলা হয়। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য। কোনটা হবে? যে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহৎ বড় বাজার কোনটা? কোনটা বলবা? হ্যাঁ, 27-এর তো অনেকে দেখা যাচ্ছে, মাশাল্লাহ। ওকে, 22 নম্বর উত্তর করো সবাই, 22 নম্বর উত্তর করো। 22 হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, তারপর যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য। এটার মধ্যে কোনটা হবে? বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোনটি?
22-এর উত্তর আমরা দেখতে পাচ্ছি, উত্তর অনেকে বলছে 2, মানে যুক্তরাষ্ট্র বলছে অনেকে, অনেকে 2 বলছে, অনেকে 4ও বলছে, অনেকে যুক্তরাজ্য বলছে অনেকে। তারপর হচ্ছে আর কেউ কি কিছু বলবা? আর কেউ কিছু বলবা? 22 নম্বরটা সবাই উত্তর করো, সবাই সবাই। আমি দেখতে পাচ্ছি সবাই গোল খাচ্ছে, কেউ রাইট আনসার বলতে পারতেছে না, কেউ রাইট আনসার বলতে পারতেছে না, কেউ না, কেউ না। হ্যাঁ, তোমরা যেটা মনে করতেছো উত্তর, সেটা কিন্তু উত্তর নয়, ঠিক আছে? তোমরা যেটা মনে করতেছো উত্তর, সেটা কিন্তু উত্তর নয়, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে, তোমরা অনেকেই বলছো উত্তর হচ্ছে 2 এবং কনফিডেন্টলি বলছো উত্তর 2। উত্তর হচ্ছে 1 নাম্বার, তা ইউরোপীয় ইউনিয়ন হবে। আমি তোমাদেরকে বলি, যখন অপশনের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থাকবে তখন এগুলো কোনোটাই আনসার হবে না। আর যদি ইউরোপিয়ান ইউনিয়ন না থাকে তখন যুক্তরাষ্ট্র হবে। তাহলে আবার বলতেছি, ইউরোপীয় ইউনিয়ন যদি থাকে, মানে ইউ যদি থাকে, তাহলে সেটা আনসার হবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজার। আর যদি ইউ না থাকে তখন সবচেয়ে বড় বাজার কোনটা, তখন সেটা বলবো যুক্তরাষ্ট্র। মানে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যুক্তরাষ্ট্র সহ অনেকগুলো দেশ আছে, তো সেজন্য বলা হয় ইউ হচ্ছে সবচেয়ে বড় বাজার। আর সেটা না থাকলে তখন তুমি যুক্তরাষ্ট্র লিখবা। আরেকটা বলি, যদি বলি বাংলাদেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটা, বলতো সবচেয়ে বড় বাজার কোনটা চামড়া শিল্পের? ক্লাসে ইউটিউবে আপলোড, হ্যাঁ দিব দিব। বলো, চামড়া শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটা? দ্রুত আনসার করবা। চামড়া শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটা? উত্তর হচ্ছে, চামড়া শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন। আমরা সবচেয়ে বেশি চীনে চামড়া কি করে থাকি? রপ্তানি করে থাকি। ওকে, এরপর আসো 23 নাম্বারটা দেখো। 23 নাম্বার বলছে যে কোন পণ্যের আমদানি কমানোর উদ্দেশ্যে ওই পণ্য দেশে উৎপাদন করার জন্য শিল্প স্থাপনকে বলে, কি বলে? 1, আমদানিমুখী শিল্প। 2 নম্বর, নিয়ন্ত্রিত শিল্প, অগ্রাধিকার শিল্প, আমদানি বিকল্প শিল্প। খুবই সহজ। তুহিন বলছে, স্যার আমি সঠিক বলছি, আপনি দেখেন নাই কেন? আচ্ছা, তাই নাকি? তুমি তাহলে তোমার কমেন্টটা আমার চোখে পড়ে নাই। আমি আর কি বলতে পারি, সরি। ঠিক আছে, তাহলে কি হবে উত্তর? যে বলছে আমদানি না করে কোনো পণ্য, সেটা যদি দেশে উৎপাদন করার উদ্দেশ্যে যে শিল্পগুলো স্থাপন করা হয়, সেটা কোন শিল্প বলছে এখানে? উত্তর করা দেখি সবাই। এটা সহজ কিন্তু, বা এটা 3rd চ্যাপ্টার এমসিকিউ, 3rd চ্যাপ্টার। এখন আমরা 3rd চ্যাপ্টার পড়তেছি। ওকে, উত্তর হচ্ছে 13-র উত্তর হচ্ছে আমরা বলবো যে আমদানি বিকল্প শিল্প। মানে 13-র উত্তর হবে, সরি 23-এর উত্তর হবে 4। 23-এর উত্তর কত হবে? 4 হবে, আমদানি বিকল্প শিল্প হবে। যারা যারা 2 বা অন্য কিছু বলছে তাদের আনসার কি হয়েছে? ভুল হয়েছে, গোল খেয়েছে তারা সবাই। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে পিপিপি। এর পূর্ণরূপ নিচের কোনটি? হ্যাঁ, পাবলিক পাবলিক প্রপার্টি পার্টনারশিপ, তার বলছে পাবলিক প্রায়োরিটি পার্টনারশিপ, তারপর হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনার, তারপর হচ্ছে পিপল প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। কোনটা হবে? আনসার করো দেখি। পিপিপি এর পূর্ণরূপ কোনটি? পিপিপি এর পূর্ণরূপ কোনটি? 23 নাম্বারটা উত্তর করো। আর বেশি না, আর কয়েকটা পড়বো শুধু প্রশ্ন। আমরা কয়েকটা প্রশ্ন করবো, তারপর ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, বলো পিপিপি এর পূর্ণরূপ কোনটি? কোনটা হবে? পিপিপি এর পূর্ণরূপ কোনটি? খুবই সহজ কিন্তু, তাই না? হ্যাঁ, সব চ্যাপ্টার এমসিকিউ পড়াবো। আজকে আমরা চ্যাপ্টার 1, 2, 3 পড়তেছি সেকেন্ড পেপারের। এরপরের ক্লাসে আমরা পরবর্তী রুটিন তোমাদেরকে আমি দেখাই দিব। আমি শুরুতে রুটিন কিন্তু বলছি, ক্লাসের শুরুতে কিন্তু রুটিন ছিল, এবং প্রতিদিন আমি লাস্ট কয়েকদিন ধরে আমি পোস্ট দিয়ে দিয়ে যাচ্ছি, তাই না? যে ক্লাস কখন হবে, সেটা আমি ক্লাস যাচ্ছি। আর তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা ক্লাস করতে চায়, তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিও ক্লাসগুলো। হ্যাঁ, তোমরা নিজেদের ওয়ালে একটু শেয়ার করে দিও। এই যে 50-60 জন ক্লাস করতেছো, কিন্তু কেউ কি করে না, ক্লাসে শেয়ার করে না। ঠিক আছে, ওকে। তাহলে উত্তর আমরা বলবো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। উত্তর কি হবে বলো তো? উত্তর হবে পাবলিক প্রাইভেট কি পার্টনারশিপ হবে। হ্যাঁ, উত্তর হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হবে, 4 নাম্বার হবে উত্তর। এরপর একটা উদ্দীপক দিয়েছে। উদ্দীপক হচ্ছে মিস্টার এক্স নিজ দেশে রঙিন টিভি উৎপাদন কারখানা স্থাপন করেন। এখন আর রঙিন টেলিভিশন এবং এর অ্যাক্সেসরিজ বিদেশ থেকে আনতে হবে না। মিস্টার এক্স এর উৎপাদন কার্যক্রমকে কোন ধরনের শিল্প হিসেবে বিবেচনা করা হয়? বৃহৎ শিল্প, রপ্তানিমুখী শিল্প, মাঝারি শিল্প, আমদানি বিকল্প শিল্প। বলো তো,
মিস্টার এক্স এর শিল্পটা কোন শিল্প? একটু আগে কিন্তু এই টপিকটা পড়ছি আমরা, যে বাইরের দেশ থেকে পণ্য না এনে সেটা যদি দেশে উৎপাদন করি তাহলে সেটাকে আমরা কি শিল্প বলি? হ্যাঁ, আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করছে তারা তো মানে তাদের জন্য ভালোবাসা, ঠিক আছে। আর যারা শেয়ার করেন তাদের জন্য কি অ্যাংরি রিয়েক্ট, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে আমদানি বিকল্প শিল্প। আমদানি কি হবে? বিকল্প শিল্প হবে এটা। কারণ হচ্ছে আমরা বাইরের দেশ থেকে পণ্য আমদানি না করে দেশে উৎপাদন করতেছি। হ্যাঁ, 26 বলছে মিস্টার এক্স এর উদ্যোগ ফলপ্রসূ যদি হয়, সে যে উদ্যোগটা নিচ্ছে বাইরের দেশ থেকে পণ্য আমদানি না করে দেশে উৎপাদন করার, তাহলে কি হবে? এক, বেকারত্ব কমবে। বলতে পারে বেকারত্ব কমবে। বাণিজ্য ঘাটতি বাড়বে না। বাণিজ্য ঘাটতি মানে কি? এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিলে মূলত নিট আমাদের রপ্তানি পাওয়া যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ সময় দেখা যায় আমরা বাইরের দেশে রপ্তানি করি 20 টাকার জিনিস আর আমদানি করি 80 টাকার জিনিস, বুঝছো? মানে রপ্তানি করি কম, আমদানি করি বেশি। তাই বাংলাদেশের সবসময় এখানে এই নিট রপ্তানিটা বাংলাদেশের সবসময় নেগেটিভ বের হয়। এই যে নেগেটিভ বের হওয়া, এটাকে বলা হয় যে কি বলা হয়? যে বাণিজ্য ঘাটতি বলা হয়। বাণিজ্যকে বলা হয় ঘাটতি বলা হয়। কেমন? আর বাণিজ্যিক উদ্বৃত্ত কি? যদি আমাদের এই এক্সপোর্ট যদি বেশি হয় এবং ইম্পোর্ট যদি কি হয় কম হয়, তখন আমাদের উদ্বৃত্ত থাকবে। এটাকে আমরা বলি বাণিজ্যিক উদ্বৃত্ত। হ্যাঁ, তো মূলত বাণিজ্যিক ঘাটতি কমবে। সে যদি বাংলাদেশে পণ্য উৎপাদন করে তাহলে আমাদের ইম্পোর্ট কম করতে হবে পণ্য, তাহলে আমাদের বাণিজ্যিক ঘাটতি কমতে থাকবে উল্টা। তাহলে এটা গেল 2 নম্বরটা। 2 নম্বর এটা, বেকারত্ব কমবে, বাণিজ্যিক ঘাটতি কমবে, এটা বলা যায়। বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। হ্যাঁ, আমরা বাইরে থেকে পণ্য না আনলে, কিনে না আনলে সেই টাকাটা আমাদের বেঁচে যাবে, আমাদের বৈদেশিক মুদ্রা কি হবে? সাশ্রয় হবে। তাহলে উত্তর কি দিব আমরা? উত্তর হবে 1 ও 2। উত্তর কি হবে? সরি, কি বলবো, 1 2 3 তিনটাই হবে তো। এই কি, দাঁড়াও, ভুল কেন দিল? 1 2 কেন বলছে? বাণিজ্যিক ঘাটতি বাড়বে। হ্যাঁ, ওই যে ভুল বলছি আমি। বাণিজ্যিক ঘাটতি বাড়বে না, বাণিজ্যিক ঘাটতি কমবে। এটা অপশন আমি বলছি। আমি মনে করছি বাণিজ্যিক ঘাটতি কমবে, সেটা বলছে। এটা বাণিজ্যিক ঘাটতি কমে যাবে, যে বাড়বে না। বাণিজ্যিক ঘাটতি কমবে কেমন? আমি তোমাদেরকে দেখাই, আরেকবার একটু দেখাই, কনফিউজ হয়ে গেছি। দাঁড়াও, শোনো, এক্সেন আমি যদি এভাবে দিই, মনে করো আমরা বাইরে থেকে পণ্য রপ্তানি করছি আমরা 20 টাকার, আমদানি করছি আমরা মনে করো যে 80 টাকার। তাহলে আমাদের আনসার হয়েছে -60। কিন্তু আমি যদি এই আমদানিটা না করে, আমদানি মনে করো 80 টাকা না করে, আমি মনে করো আমদানি করছি 60 টাকার, মানে আমদানি কমে গেছে, যেহেতু আমরা আমদানি বিকল্প শিল্প স্থাপন করছি। তাহলে আমাদের এই বাণিজ্য ঘাটতিটা কমে গেছে না? আগে ছিল 60, এখন কে গেছে 40, বাণিজ্য ঘাটতি কমে গেছে। তাহলে আনসার হবে 1 ও 3। আমি ভুলে, ঠিক আছে, থুক্কু ভুল হয়েছে আমার, ক্ষমা করে দিও। তাহলে চলে আসি, তাহলে উত্তর হবে কি? উত্তর হচ্ছে 1 ও 3 হবে। তারপরে 27 নম্বর দেখো, 27 নম্বর বলছে যে পোশাক শিল্পে দ্রুত বিকাশের জন্য কোনটি পরিত্যাগ করা উচিত? পোশাক শিল্পে আমরা যদি দ্রুত বিকাশ করতে চাই আমাদের কি পরিত্যাগ করতে হবে? 1, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি বলে আমাদের কমাইতে হবে, বুঝছো? এটা কোনো কথা? কি বলে পরিত্যাগ করতে হবে? দক্ষতা বৃদ্ধি বলে পরিত্যাগ কমাতে হবে। এটা তো আরো কমে যাবে, খারাপ হয়ে যাবে। তৈরি পোশাক আমদানি যদি আমি কমাই, পরিত্যাগ করি, ভালো তো, একটা ভালো কথা, খারাপ না। তৈরি পোশাক বাইরে দেশে আমদানি না করলে তো ভালো, যেহেতু আমরা উৎপাদন করতেছি। পরিপূরক শিল্পের বিকাশ, হ্যাঁ বলতে পারি। পরিপূরক শিল্প মানে হচ্ছে তৈরি পোশাকের জন্য বক্রম, রাবার, তারপর হচ্ছে তোমার বোতাম, এগুলো শিল্পে স্থাপন করতে পারি। তারপর মূলধনী দ্রব্য আমদানি, হ্যাঁ মূলধনী দ্রব্য আমরা আমদানি করতে পারি, যন্ত্রপাতি বা এই ধরনের জিনিস আমদানি করতে পারি। তাহলে আনসার হবে কোনটা? আনসার হচ্ছে আমরা বলবো যে পোশাক শিল্পের দ্রুত বিকাশের জন্য কোনটি পরিত্যাগ করা উচিত? উত্তর হচ্ছে তৈরি পোশাক আমদানি। বাইরের দেশ থেকে তৈরি পোশাক আমদানি না করা, সেটাই ভালো। ভাইয়া মনে হয় মাথা ব্যথা। আমার মাথা ব্যথা না, আমার হচ্ছে বুকে ব্যথা। আচ্ছা, তাহলে আনসার হবে 2, তৈরি পোশাক আমদানি হবে। মাথা ব্যথা নাই, ভালো হচ্ছে, ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে উত্তর হচ্ছে তৈরি পোশাক আমদানি না করা ভালো হবে। এবং কুটির শিল্পে সর্বাধিক কতজন শ্রমিক থাকে? কুটির শিল্পে সর্বাধিক কতজন শ্রমিক থাকে? উত্তর করো। কুটির শিল্পে সর্বাধিক কতজন শ্রমিক থাকে? কুটির শিল্পে সর্বাধিক কতজন শ্রমিক থাকে? কুটির শিল্প মানে কি? যেটা একদম ছোট্ট পরিসর হয়, 10 লক্ষ টাকার নিচে মূলধন থাকে, এবং যেখানে শ্রমিক সংখ্যা এত কম থাকে। কত কম থাকে? উত্তর করো। শ্রমিক সংখ্যা কত কম থাকে? উত্তর করো তো।
উত্তর করো, উত্তর করো, সবাই 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 উত্তর করো একসাথে। হ্যাঁ, উত্তর হচ্ছে যারা যারা বলছো 28-এর আনসার হবে, 28 আনসার হবে 2। হ্যাঁ, 15 জন। আসলে কত হবে? 28 আনসার হবে 2, মানে 15 জনের কম থাকতে হবে শ্রমিক সংখ্যা। হ্যাঁ, এটাকে আমরা কুটিশিল্প বলবো, এটাকে আমরা কুটিশিল্প বলবো। ওকে, এরপর আসো 39 নাম্বারটা দেখো। বলতে বৃহৎ শিল্পে, হ্যাঁ বলছে বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোনটা? বৃহৎ শিল্প অন্তর্ভুক্ত কোনটি বলছে? বৃহৎ শিল্প আমরা এখানের মধ্যে কোনটার মধ্যে বৃহৎ শিল্প বেশি থাকে? ঔষধ, প্রসাধনী, প্রিন্টিং, হুঁশিয়ারি। হুঁশিয়ারি মানে হচ্ছে তোমার বলতে পারো যে মোজা, টুপি, এগুলোকে হুঁশিয়ারি বলা, হুঁশিয়ারি পোশাক বলা হয়। তো ঔষধ হচ্ছে অনেক বড়, কিন্তু ইন্ডাস্ট্রি করতে হয়, ওষুধ শিল্প হলে অনেক বড় করতে হয়, বুঝছো? অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রয়োজন হয়, R&D প্রয়োজন হয় পোশাক ওষুধ বানানোর জন্য। প্রসাধনী মানে হচ্ছে এই যে তোমাদের সোনু পাউডার, তারপর হচ্ছে তোমার ক্রিম, এই যে বিভিন্ন ধরনের লিপজেল, এগুলো এগুলো ছোটোখাটো প্রতিষ্ঠান করা যায়। প্রিন্টিং এটা একদম ছোট প্রতিষ্ঠান করা যায়। হুঁশিয়ারি পোশাকটা করা যায়। তাহলে আনসার হবে কোনটা? ঔষধ। আনসার কোনটা হবে? 28 উত্তর হবে, 28 উত্তর হবে 1, সরি 29 নাম্বার। 29 কত হবে? 1 হবে। ঠিক আছে, পারবো? ওকে, তাহলে ঔষধ হবে। লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ক্লাসের। সো কোয়েশ্চেনটা হচ্ছে, বলছে এখানে যে দরিদ্র চাষি মুবারক আলী আফসোস করে বলেন যে সোনালী আঁশ এর সেই সোনালী দিন এখন আর নেই। উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে? সোনালী আঁশ বলা হয় কোনটাকে? তোমরা কি জানো? চা, চামড়া, পাট, তৈরি পোশাক, কোনটা হবে? কোনটা হবে বলো তো? এটা লাস্ট কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, S সমান C+DP। এখানে এখানে সিটা ধ্রুবক হবে। হ্যাঁ, সিটা অবশ্যই ধ্রুবকও বলা যাবে। দেখো, S সমান C+DP, এই সিটাকে মূলত আমরা প্রথমে বলি ধ্রুবক, ধ্রুবক বলবো এটাকে আমরা, ধ্রুবক। আবার এটাকে বলা হবে ছেদক। কিন্তু এই অপশনের মধ্যে, মানে যদি একটা অপশন এরকম থাকে, সবচেয়ে লাস্ট অপশন হচ্ছে যদি পরামিতি থাকে, পরামিতি, পরামিতি, তাহলে সেটা উত্তর করবা। তুমি আগে দেখবে এটা আছে কিনা, এটা থাকলে সেটা উত্তর করবা, এটা না থাকলে এটা আছে কিনা দেখবা, এই ছেদক আছে কিনা, ছেদক থাকলে সেটা উত্তর করবা, যদি এটা না থাকে এটা উত্তর করবা, এটা না থাকলে এটা উত্তর করবা। মানে এটার প্রায়োরিটি সবার শেষে, বুঝছো? আগে পরামিতি আছে কিনা দেখবা অপশনের মধ্যে, পরামিতি না থাকলে ধ্রুবক, ছেদক আছে না দেখবা, ছেদক না থাকলে ধ্রুবক আছে কিনা দেখবা, তারপর কি হবে? সর্বশেষ ধ্রুবক হলো থাকবে, এই আর কি। ওকে, তাহলে উত্তর হচ্ছে সোনালী আঁশ বলা হয় কাকে? সবাই পারি, সবাই পারি। উত্তর হচ্ছে পাটকে আমরা বলে থাকি সোনালী আঁশ। শোনো, যারা আমাদের এই ব্যাচের মানে ক্লাস সম্পর্কে বলতেছে, স্যার ক্লাস কখন হবে, ক্লাস কখন হবে, এরপরের ক্লাস তোমাদেরকে বলতেছে, শোনো, এতবার বলার পরও তোমরা কেমনে ভুলে যাও? এইখানে আমরা রুটিন দিয়ে দিয়েছি সুন্দর করে, তো রুটিনের মধ্যে একটা স্ক্রিনশট মেনে রেখে দাও। এখানে 2000 মানে আমরা 19 তারিখে, আজকে নিচ্ছে 16 তারিখ, তারপর 19 তারিখে সোমবার আমরা নিব দ্বিতীয় পত্রে 4, 5, 6 এই 3টা অধ্যায়ের উপর। তারপর 21 তারিখে হবে আবার 7 আর 8-এর উপর। 23 তারিখে হবে 9, 10-এর উপর। তারপর ফার্স্ট ইয়ারগুলো শুরু করবো। ঠিক আছে, তো সবাই একটা স্ক্রিনশট নাও, তো দেখি সুন্দর করে সবাই একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ, আমি একটু পোস্ট আমার এখানে অলরেডি দেওয়া আছে, ওইটাই দিই। হ্যাঁ, এটা না দাও, সবাই দাও, ছবি তুলো, তারপর নিজের ওয়ালে রেখে দিবা, মানে নিজের প্রোফাইলে শেয়ার করে দিবা, অথবা গ্যালারিতে রেখে দিবা, যাতে হচ্ছে তোমরা ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, লাস্টে হচ্ছে, তারপর আমি জিতছি। ঠিক আছে, ওকে, তাহলে শেষ করছি আমরা। হ্যাঁ, আমরা ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ততক্ষণ বুঝতে ভালো থাকো, সুস্থ সুস্থ থাকো। এফআরবিএস এর ক্লাস কবে থেকে ভাই? এফআরবি এর ক্লাস কবে থেকে? এফআরবিএস এর ক্লাস তো চলতেছে, অলরেডি চলতেছে এফআরবিএস এর ক্লাস। তুমি কি বলো? এফআরবিএস এর ক্লাস তো ডেলি চলতেছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।